ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? রেজোনেন্স কমপ্লিট করেছিলাম, যে রেজোনেন্স কোন কন্ডিশনে রেজোনেন্স হয়, রেজোনেন্স অ্যাপ্লিকেশন দেখেছিলাম। তো এখানে আজ আমরা স্টার্ট করব ফ্রম মেসোমারিক এফেক্ট, রাইট? মেসোমারিক এফেক্ট অর এম এফেক্ট, বা আমরা রেজোনেন্স এফেক্টও বলি। তো এখানে দেখ, শ্রেয়াটা মনে আছে যে আমরা আগের দিন যেটা করেছিলাম, যে কনজুগেটেড সিস্টেম গুলো, তার মধ্যে একটা ছিল পাই সিগমা পাই, মনে আছে? 1 2 3 4 হ্যাঁ সিস্টেম। স্যার। তো এটা দেখ, হুম। এটা একটা সিমেট্রিক কনজুগেটেড সিস্টেম, মানে প্রতিসম কনজুগেটেড সিস্টেম। এখানে পাই ইলেকট্রন কি রেখেছিলাম? পাই ইলেকট্রন বাদিক থেকে ডান দিকেও যেতে পারে, বা ডান দিক থেকে বাদিকেও যেতে পারে। ঠিক আছে, আরো দুদিকেই হ্যাঁ। দেখানো হয়েছে, আইদার এদিকে বা এদিকে। হ্যাঁ। তার মানে এখানে পাই ইলেকট্রনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। ঠিক আছে, হুম। তো এবার এর উপর বেস করে আমরা মেসোমারিক এফেক্ট করব। ঠিক আছে, তো কি বলছে ভালো করে দেখ, এই সিস্টেমটা দেখতে পাচ্ছিস? এখানেও একটা পাই সিগমা পাই, মানে এই সিস্টেমটাই আছে, কনজুগেটেড কার্বন চেন। আর তার সঙ্গে দেখতে পাচ্ছিস যে একটা ওএইচ গ্রুপ অ্যাটাচ রয়েছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার রয়েছে। তাহলে এই লোন পেয়ারটা বলতে পারি এই কনজুগেটেড কার্বন চেনের সাথে কনজুগেশনে রয়েছে লোন পেয়ার সিগমা পাই, হ্যাঁ। তাই তো? তাহলে এখানে, তাহলে এবার আমাকে বল, যদি এই গ্রুপটা আমি এখানে অ্যাটাচ করি, লেটস সে এই ওএইচ গ্রুপটা, তাহলে এই ওএইচ গ্রুপটা অ্যাটাচ করলে এবারে পাই ইলেকট্রন কোন দিক থেকে মুভ করা স্টার্ট করবে? অক্সিজেনের দিক থেকে। রাইট, তাহলে লোন ডান দিক পেয়ার থেকে। সিগমা পাই এই কনজুগেশন থেকে মুভ করা স্টার্ট করবে। তাহলে লোন হুম। পেয়ার সেই 1 2 3 সিস্টেম মনে আছে? তাহলে লোন পেয়ার সিগমা পাই ফার্স্টে কি হবে, এখানে লোন পেয়ারটা আসবে, এখানে নেগেটিভ চার্জ আসবে। এবারে আবার লোন পেয়ার সিগমা পাই এটা এখানে আসবে, যেটাকে আমি একবারে দেখিয়েছি। তাহলে দেখ, আমি যেই গ্রুপটাকে, ওএইচ গ্রুপটাকে যেই আমি কনজুগেটেড কার্বন চেনের সাথে অ্যাটাচ করলাম, তো এখানে কি হলো, এবারে পাই ইলেকট্রনস গুলো একটা নির্দিষ্ট অভিমুখে চালিত হচ্ছে। কোন দিকে চালিত হচ্ছে? অ্যারো দিয়ে দেখানো আছে, তাই তো? হ্যাঁ। অ্যারোটা কোন দিকে Yes, যাচ্ছে? sir. বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে যদি শুধু কনজুগেটেড কার্বন চেন থাকে, সিমেট্রিক বা প্রতিসম, তাহলে সেখানে পাই ইলেকট্রন যে কোনো দিকে যেতে পারে। বাট যখনই আমি ওএইচ গ্রুপটাকে অ্যাটাচ করছি এই কনজুগেটেড কার্বন চেনের সাথে, পাই ইলেকট্রন একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই গ্রুপটা থেকে মানে এই কনজুগেটেড চেনটার দিকে। তো এখানে বলতো ওএইচ এর জন্য এই চেনে পাই ইলেকট্রনস বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। তুই কি দেখতে পাচ্ছিস, অ্যারো কি বলছে? অ্যারো বলছে যে ওএইচ এই কার্বন চেনটাতে ইলেকট্রন দিচ্ছে, পাই ইলেকট্রন দিচ্ছে, তাই তো? এই লোন পেয়ারটা যখন এখানে আসবে পাই বন্ডই তো হবে। তাই লোন পেয়ার যখন কনজুগেশনে পার্টিসিপেট করে বা রেজোনেন্সে পার্টিসিপেট করে, আমরা ওটাকে পাই ইলেকট্রন হিসাবেই ধরতে পারি। সো কি দেখতে পাচ্ছি আমরা, যেখানে ওএইচ গ্রুপটা এই চেনে পাই ইলেকট্রন রিলিজ করছে, তার মানে এই চেনে পাই ইলেকট্রনস বাড়ছে, বলতে পারি, বলা যায় কি? Yes, sir. আচ্ছা, এখানে দেখ, এখানে আরেকটা গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে। তবে তোদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে যখন কোনো পোলার মাল্টিপল বন্ড থাকে, বা একটা ধ্রুবীয় বহু বন্ধনী থাকে, এটা পোলার মাল্টিপল বন্ড মানে কি, যখন দুটো ডিফারেন্ট অ্যাটমের মধ্যে পাই বন্ড থাকে। ঠিক আছে, দিস ইজ কল্ড পোলার মাল্টিপল বন্ড। পোলার মানে ধ্রুবীয়, মানে এখানে অক্সিজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বনটা কম তড়িৎ ঋণাত্মক। তাহলে এখানে কি হয়, যখন এরকম বন্ড থাকে তখন পাই বন্ড এরকম ভাবে ভাঙতে পারে, বলেছিলাম। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এখানে সেরকম ভাবে তাহলে যদি আমি এখানে এই বন্ডটাকে, বা সিও ডাবল বন্ডটা যদি এই চেনের সাথে অ্যাটাচ করি, তাহলে এবারে বন্ড কোন দিকে ভাঙবে? তাহলে পাই ইলেকট্রন কোন দিকে মুভ করা স্টার্ট করবে? তাহলে পাই ইলেকট্রন ফার্স্টে কিভাবে ভাঙবে? ফার্স্টে এই বন্ডটা অক্সিজেনের উপর যাবে এরকম। তাহলে এই বন্ডটা যদি এখানে যায়, এখানে দেখ পজিটিভ চার্জ আসছে, রাইট? তো এই প্লাস সিগমা পাই চলে এলো, তাহলে এই সিস্টেমে পাই বন্ড এখানে আসবে, প্লাসটা এখানে চলে আসবে, এন্ড দিস উইল কন্টিনিউ, এই অবধি চলে আসবে।
Yes or no? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে এই অ্যালডিহাইড গ্রুপটাকে যখন আমরা এই কনজুগেটেড কার্বন চেন মানে প্রতিসম কনজুগেটেড কার্বন চেনে যুক্ত করলাম, তখন পাই ইলেকট্রনস এখানেও একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? অ্যালডিহাইডের দিকে, রাইট? তাই তো? আচ্ছা, এখানে আমরা OH টাকে কি হিসাবে বলতে পারি? ইলেকট্রন রিলিজিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ? উইথড্রয়িং। OH টাকে এখানে কি, এখানে ও তো রিলিজিং রিলিজিং। রিলিজিং। রিলিজিং গ্রুপ। রিলিজিং গ্রুপ মানে প্লাস এফেক্ট দেখাচ্ছে না মাইনাস এফেক্ট দেখাচ্ছে? প্লাস। প্লাস এফেক্ট। তাহলে এখানে প্লাস এফেক্ট, ইলেকট্রন কিভাবে রিলিজ করছে? রেজোনেন্সের মাধ্যমে রিলিজ করছে, তাই তো? তাহলে এটাকে আমরা প্লাস হ্যাঁ এম স্যার। বা প্লাস আর এফেক্ট বলতে পারি, প্লাস এম বা প্লাস আর এফেক্ট বলতে পারি। ইলেকট্রন রিলিজ করছে রেজোনেন্সের থ্রু দিয়ে, তাই প্লাস এম বা প্লাস আর। আর এখানে তুই কি দেখতে পাচ্ছিস? এই গ্রুপটা, এ ইলেকট্রন রিলিজ করছে না উইথড্র করছে? উইথড্র। উইথড্র করছে রেজোনেন্সের মাধ্যমে, তাই তো? তাহলে এটাকে মাইনাস এম বা মাইনাস আর বলবো। দেখ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা উইথড্রয়িং গ্রুপ এটা খুব সাধারণ একটা মানে টার্ম। কিভাবে রিলিজ করছে বা কিভাবে উইথড্র করছে তার উপরে আমরা ডিফাইন করব, যেটা প্লাস আই না প্লাস এম, মাইনাস আই না মাইনাস এম। ঠিক আছে? তাহলে মেসোমারিক এফেক্ট কি হচ্ছে? মেসোমারিক এফেক্ট হচ্ছে যখন তুই কোনো প্রতিসম কনজুগেটেড কার্বন চেনের সাথে কোনো গ্রুপ অ্যাটাচ করছিস এবং তার জন্য যদি পাই ইলেকট্রন কোনো একটা নির্দিষ্ট অভিমুখে উম, যায়, আর কার্বন চেনে যদি পাই ইলেকট্রন বেড়ে যায় বা কমে যায় বিকজ অফ দ্যাট, তখন আমরা বলবো যে এখানে মেসোমারিক এফেক্ট আছে, মানে ওই গ্রুপটা মেসোমারিক এফেক্ট শো করছে এবং রেজোনেন্সের মাধ্যমে কার্বন চেনে পাই ইলেকট্রন বাড়াচ্ছে বা কমাচ্ছে এবং একটা নির্দিষ্ট অভিমুখে পাই ইলেকট্রনকে চালিত করছে। দিস ইজ কল্ড মেসোমারিক এফেক্ট। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই তো, তাহলে এখানে দেখ, তাহলে ফার্স্ট অফ অল ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র কি? অপারেটস অনলি থ্রু এ কনজুগেটেড সিস্টেম। কনজুগেশনে থাকলেই তবে মেসোমারিক এফেক্ট আসবে। কন্টিনিউয়াস পি অরবিটাল ওভারল্যাপ, যেটা রেজোনেন্সের কন্ডিশন, আনলাইক দ্য ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে দুটো ডিফারেন্স বুঝ। ইন্ডাকটিভ এফেক্টে কে পার্টিসিপেট করে? সিগমা ইলেকট্রনস। রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টে কে পার্টিসিপেট করে? শুধুমাত্র পাই ইলেকট্রনস অ্যান্ড লোন পেয়ার, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ, এটা কি হ্যাঁ ডিস্টেন্সের স্যার। উপর ডিপেন্ড করবে? মেসোমারিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট কি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে? আমি যদি এখানে কনজুগেশন আরো বাড়িয়ে দিই তাহলে কি এটা চলতে থাকবে নাকি থেমে যাবে এখানে এসে? চলতে থাকবে। চলতে থাকবে। তার মানে ডিস্টেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই, আনলাইক ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে কি বলছে? ইট ট্রান্সমিটেড উইথ অলমোস্ট নো লস ইন স্ট্রেংথ ওভার দ্য হোল কনজুগেটেড চেন। মানে যতক্ষণ অবধি কনজুগেশন থাকবে ততক্ষণ অবধি এটা চলতে থাকবে, রাইট? তো ডিস্টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই, সো আই ক্যান রাইট ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট, রাইট? আচ্ছা, তাহলে এখানে প্লাস এম বা মাইনাস এম ডিপেন্ডিং অন হুইচ ওয়ে দ্য অ্যারোস পয়েন্ট। তো এখানে প্লাস এম কি বলছে? এ গ্রুপ দ্যাট রিলিজ অর ডোনেটস ইলেকট্রন ডেন্সিটি ইনটু দ্য কনজুগেটেড সিস্টেম থ্রু রেজোনেন্স। রেজোনেন্সের মাধ্যমে যদি কোনো গ্রুপ পাই ইলেকট্রন রিলিজ করে তখন সেটা প্লাস এম এফেক্ট হবে, আর সেটা কি করবে? কার্বন চেনে পাই ইলেকট্রনস বাড়িয়ে দেবে, রাইট? হ্যাঁ স্যার। আর মাইনাস এফেক্ট কোনটা? এটা রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রনকে টানবে, উইথড্র করছে, দ্যাট উইল বি কল্ড মাইনাস এম এফেক্ট। ও কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনসকে কমিয়ে দেবে। তো প্লাস এম মাইনাস এম বুঝেলি? খুব বেশি লেখাটা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, ইংলিশে যে লেখাগুলো আছে মাথা ঘামাবার দরকার নেই, বোঝ, এগুলো তোকে ডেফিনেশন কেউ দেবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস থিংস। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই প্লাস এম গ্রুপস। আমরা কি করে বুঝবো কোন গ্রুপগুলো প্লাস এম দেখাবে কোনগুলো মাইনাস এম দেখাবে? সিম্পল লজিক, ভালো করে দেখ। যে সমস্ত, যখন কোনো লোন পেয়ার কনজুগেশনে থাকে তখন প্লাস এম দেখায়। এটা ক্লিয়ার হলো কি বললাম? যখন কোনো লোন পেয়ার কনজুগেশনে আছে, যেমন এখানে অক্সিজেনের লোন পেয়ারটা কনজুগেশনে আছে, তাহলে ও প্লাস এম দেখাবে, রাইট? তাহলে কারা প্লাস এম দেখাতে পারে? এ লোন পেয়ার ইন কনজুগেশন শোস প্লাস এম এফেক্ট। কাদের কাছে লোন পেয়ার থাকে? লোন পেয়ার থাকে নন মেটালস এর কাছে, গ্রুপ 15, 16, 17। এই এই গ্রুপগুলোতে যে এলিমেন্টস গুলো থাকে তাদের কাছে লোন পেয়ার থাকে। যেমন নাইট্রোজেনে একটা লোন পেয়ার থাকে। নাইট্রোজেন যখন
ট্রাইভ্যালেন্ট বা মানে তিনটে যোজ্যতা নাইট্রোজেনের ত্রিযোজী হয়, তার সঙ্গে একটা লোন পেয়ার থাকে। অক্সিজেন সালফার ডাইভ্যালেন্ট হয়, দ্বিযোজী, আর দুটো করে লোন পেয়ার থাকে। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোতে তিনটে করে লোন পেয়ার থাকে, এরা মোনোভ্যালেন্ট হয়, একটা বন্ড ফর্ম করে, তাই তো? ইয়েস আর নো? হ্যাঁ স্যার। তাহলে যাদের কাছে লোন পেয়ার আছে আর এই লোন পেয়ার যদি কনজুগেশনে থাকে, এরা প্লাস এম এফেক্ট শো করবে। যেমন দেখ NH2 NHR, এখানে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ঠিক আছে? তাহলে এরা সবাই প্লাস এম দেখাবে। অক্সিজেনের কাছে OH OR, এদের কাছে দুটো করে লোন পেয়ার আছে, প্লাস এম দেখাবে। ও মাইনাস, মাইনাস থাকলে একটা লোন পেয়ার বেড়ে যায়, তাহলে এখানে এও দেখাবে। সালফারের SH SR, এরা এদের কাছে দুটো করে লোন পেয়ার আছে, প্লাস এম দেখাবে। হ্যালোজেন গুলোর কাছে তিনটে করে লোন পেয়ার আছে, ঠিক আছে? তাহলে এরাও প্লাস এম শো করবে। দীপ্তেন্দ্র, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো এখানে তুই দেখ, তাহলে এটা প্লাস এম কারা দেখাচ্ছে তুই বুঝতে পারছিস। টিপিক্যালি যদি অলরেডি নেগেটিভ চার্জ থাকে, তাহলে ও আরো বেশি ইলেকট্রন রিলিজ করবে। ও মাইনাস যেমন এগুলোর মধ্যে, ও মাইনাস এর প্লাস এম সব থেকে বেশি হবে, কারণ এর কাছে অলরেডি নেগেটিভ চার্জ রয়েছে। ও তাড়াতাড়ি পাই ইলেকট্রন ছেড়ে দেবে, তাই না? এই লোন পেয়ার গুলোকে তাড়াতাড়ি রিলিজ করবে, তাই না? এখানে NH2 আর OH এর মধ্যে প্লাস এম কার বেশি? NH2 এর বেশি, কেন বলতে পারবি? আচ্ছা কারণ আমি, স্যার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো ও মানে ইলেকট্রন রিটেন করতে চাইবে বেশি। রাইট, তার মানে এখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে ও সহজে লোন পেয়ার ছাড়তে চাইবে না, তাই তো? নাইট্রোজেন কম তড়িৎ ঋণাত্মক, ও তাড়াতাড়ি ছেড়ে দেবে, রাইট? দ্যাট ইজ ওয়াই NH নাইট্রোজেনের প্লাস এম বেশি হয় কম্পেয়ার টু অক্সিজেন। কিন্তু ও মাইনাস এর ক্ষেত্রে কেন বেশি ছিল? বিকজ ওটা নেগেটিভলি চার্জ, ওর কাছে অলরেডি এক্সেস ইলেকট্রনস রয়েছে, ও তাড়াতাড়ি ইলেকট্রন দিয়ে নিউট্রাল হতে চাইবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্লাস এম হলো। মাইনাস এম কারা দেখাবে? আইডেন্টিফাইং মাইনাস এম গ্রুপস, ভালো করে বোঝ। মাইনাস এম group is identified when a polar multiple bond is in conjugation. যদি কোনো পোলার মাল্টিপল বন্ড মানে অ্যাজ আই সেড, যে ধ্রুবীয় বহু বন্ধনী, এরা যদি কনজুগেশনে থাকে মাইনাস এম শো করবে, অথবা যদি কোনো খালি অরবিটাল বা খালি কক্ষক কনজুগেশনে থাকে, তাহলে মাইনাস এম শো করবে। যেমন এই বন্ডগুলো, এগুলো হচ্ছে পোলার মাল্টিপল বন্ড। CO ডাবল বন্ড, CN ডাবল বন্ড, NO ডাবল বন্ড, SO ডাবল বন্ড, CN ট্রিপল বন্ড, এগুলো সমস্ত হচ্ছে পোলার মাল্টিপল বন্ড। CC ডাবল বন্ড কিন্তু পোলার মাল্টিপল বন্ড নয়, দিস ইজ এ নন পোলার, অধ্রুবীয় বহু বন্ধনী। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এখানে তুই দেখ, তাহলে এগুলোর ক্ষেত্রে এই গ্রুপগুলো তাহলে হতে পারে অ্যালডিহাইডের মধ্যে CO ডাবল বন্ড আছে, তাহলে এটা যদি কনজুগেশনে থাকে মাইনাস এম দেখাবে। কিটোনের ক্ষেত্রেও তাই, CO ডাবল বন্ড আছে। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আছে CO ডাবল বন্ড, এস্টারের মধ্যে আছে কার্বক্সিলিক অ্যাসিড বা তার যে উপজাত যৌগগুলো, ফাংশনাল গ্রুপগুলো, এস্টার, অ্যামাইড, ঠিক আছে? সায়ানাইডে C ট্রিপল বন্ড N আছে, পোলার মাল্টিপল বন্ড। নাইট্রোতে আছে N ডাবল বন্ড O, ঠিক আছে? সালফোনিক অ্যাসিডে S ডাবল বন্ড O আছে, তাহলে এরা সবাই মাইনাস এম শো করবে। টিপিক্যালি তুই যদি দেখিস নাইট্রো এরকম দেখতে হয়, তো এখানে নাইট্রোজেন একে প্লাস রয়েছে নাইট্রোজেনের মাথায়, তার উপরে পোলার মাল্টিপল বন্ড রয়েছে, দিস ইজ এ ভেরি স্ট্রং মাইনাস এন গ্রুপ। সালফোনিক অ্যাসিড দেখ, S ডাবল বন্ড O, এখানে একটা SO3H, তাই তো? এটা হ্যাঁ সালফোনিক, স্যার। রাইট? আচ্ছা, তুই অ্যালডিহাইড কিটোন এগুলো বুঝতে পারছিস। এস্টারের ক্ষেত্রে কি হবে? COOR, তাহলে এই CO ডাবল বন্ডটা যদি কনজুগেশনে থাকে মাইনাস এম শো করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোরা কি এগুলো মানে আগে মুখস্থ করতিস নাকি জানিস লজিকটা? হ্যাঁ, অনেক কটা জানতাম না। মানে তোরা কি মুখস্থ করতিস? হ্যাঁ স্যার, শখ থেকে মুখস্থ করতাম। এগুলো তোর মুখস্থ করার জিনিসই নয়। এখানে পোলার যে সমস্ত ফাংশনাল গ্রুপের মধ্যে ধ্রুবীয় বহু বন্ধনী আছে, তারা যদি কনজুগেশনে থাকে, মানে এই পাই বন্ড গুলো যদি কনজুগেশনে থাকে অন্য কারোর সাথে, তাহলে মাইনাস এম শো করবে। যদি খালি অরবিটাল কনজুগেশনে থাকে, যেমন এই বোরন যখন ট্রাইভ্যালেন্ট হয় বা তিনটে যোজ্যতায় থাকে, তখন এদের কাছে খালি অরবিটাল থাকে, ঠিক আছে? N2 প্লাস ডায়াজোনিয়াম যদি পড়ে থাকিস, এদের কাছে খালি অরবিটাল থাকে।
তাহলে এরা মাইনাস এম শো করবে। যেমন ধর সি ডবল বন্ড সি, এখানে আমি BH2 নিলাম, তাহলে এখানে খালি অরবিটালটা কি আছে, এর ইলেকট্রন দরকার, আর এই পাই বন্ড ইলেকট্রন দিতে পারে, তার মানে ও কি করছে, পাই ইলেকট্রন উইথড্র করছে, তার মানে মাইনাস এম শো করবে। ইয়েস অর নো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্লাস এম মাইনাস এম আইডেন্টিফাই করতে পারবি এবার থেকে ইজিলি উইদাউট মেমোরাইজিং, মুখস্থ না করে। হ্যাঁ স্যার। চল এবার একটা হ্যাঁ স্যার। জিনিস বলে দিই, যারা মেসোমারিক এফেক্ট শো করছে তারা কি ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে? তাদের কি ইন্ডাকটিভ এফেক্ট থাকবে? যাদের কাছে মেসোমারিক এফেক্ট হ্যাঁ আছে স্যার, তাদের কাছে থাকতে পারে। থাকতে পারে না, অবশ্যই থাকবে। তার কারণটা হচ্ছে মেসোমারিক এফেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করছে যে কনজুগেশনে আসে কি নেই তার উপরে, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট সবসময় থাকবে। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকলেই ইন্ডাকটিভ এফেক্ট থাকবে। তো একটা জিনিস বুঝতে হবে, দুটোতে দু রকমের ইলেকট্রন পার্টিসিপেট করে, ইন্ডাকটিভ এফেক্টে পার্টিসিপেট করে সিগমা ইলেকট্রন, মেসোমারিক এফেক্ট রেজোনেন্সে পার্টিসিপেট করে পাই ইলেকট্রন লোন পেয়ার, তাই তো? তো একই গ্রুপ দুটো এফেক্টই সাইমালটেনিয়াসলি দেখাতে পারে, কারণ দুটো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়। ইজ ইট ক্লিয়ার? আমি হ্যাঁ কালকে স্যার। বোধহয় বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে কারা ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই মাইনাস আই দেখায়, কারা দেখায় না। তো এখানে বল NH2 এটা কি ধরনের এম এফেক্ট দেখাবে, কি ধরনের আই এফেক্ট দেখাবে, ঝটপট বলবি। প্লাস এম ইফেক্ট আর মাইনাস আই ইফেক্ট। রাইট, এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস এম দেখায়, আর যে কোনো নন মেটাল যদি থাকে তাহলে মাইনাস আই শো করে, তাই তো? ক্লিয়ার? পরেরটা, হ্যাঁ স্যার। নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে কানেক্টেড আছে, যদি কনজুগেশনে থাকে প্লাস এম থাকবে, ইন্ডাকটিভ এফেক্ট কি হবে? মাইনাস। মাইনাস আই। NH3 প্লাস, এটা কি দেখাবে? NH3 প্লাস, এর কাছে মাইনাস লোন পেয়ার আছে? এম ফার্স্ট অফ ইফেক্ট। অল না। নাইট্রোজেনের কাছে এখানে লোন পেয়ার আছে? না, নেই। নেই। কোনো পোলার মাল্টিপল বন্ডও আমি দেখতে পাচ্ছি না, প্লাস আমি কোনো খালি অরবিটালও দেখতে পাচ্ছি না। ওকে, লেটস স্টার্ট। তো NH3 প্লাস এ এখানে কোনো লোন পেয়ার আছে নাইট্রোজেনের কাছে? না স্যার। নেই। কোনো খালি অরবিটাল আছে কি? না। প্লাস আছে, তাহলে কি কোনো খালি অরবিটাল থাকবে নাইট্রোজেনের কাছে? না। নেই, কারণ নাইট্রোজেনে বা অক্সিজেনে যদি প্লাস থাকে তাহলে ওদের কাছে কিন্তু কোনো খালি অরবিটাল থাকে না। এখানে যেমন তুই দেখ, নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন আছে, মানে তিনটে বন্ড আছে, আর এদিকে একটা বন্ড, চারটে বন্ড, অলরেডি 8টা ইলেকট্রন আছে। তো খালি অরবিটালের কোনো ব্যাপার নেই এখানে। তাহলে এখানে কি কোনো মেসোমারিক এফেক্ট কাজ করবে NH3 প্লাসে? না স্যার। করবে না, তাহলে এখানে কোনো কিছু মাইনাস নেই। হবে। ঠিক আছে, নাথিং। ইন্ডাকটিভ হ্যাঁ। এফেক্ট কি হবে, আই এফেক্ট? প্লাস হবে এটা। NH3 প্লাস মানে কি, ওর কাছে অলরেডি ইলেকট্রনের অভাব রয়েছে, তাহলে ও কি করবে? মাইনাস আই টানবে। ইফেক্ট করবে। মাইনাস আই হবে। আচ্ছা, এখানে CO ডাবল বন্ড রয়েছে, তাহলে কি শো করবে? CO ডাবল বন্ড যদি কনজুগেশনে থাকে কোন মেসোমারিক এফেক্ট শো করে? টানবে, মাইনাস আই। মাইনাস, আগে মেসোমারিক এম। এফেক্ট বল। সরি, মাইনাস। মাইনাস এম। মাইনাস এম হবে। আমি একটু আগে বলেছি যদি ধ্রুবীয় বহুবন্ধনী যদি কনজুগেশনে থাকে মাইনাস এম, আর ইন্ডাকটিভ এফেক্ট কি হবে? প্লাস হবে তাহলে। এরকম কোনো ব্যাপার নেই, একটা মাইনাস হলে একটা প্লাস হবে। তোরা এইগুলো গন্ডগোল করিস। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস হয়েছে মানে এখানে মাইনাস প্লাস হবে, এরকম কোনো ব্যাপার নেই। লজিক কি আছে, কি বলেছিলাম? হ্যালোজেনের যেরকম। কার্বনের সাথে যদি কোনো নন মেটাল থাকে, যদি কার্বনের সাথে মাইনাস আই গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে কার্বনও মাইনাস আই শো করবে। কার্বনের সাথে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টানছে বিকজ অফ ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে কার্বনও টানবে। পাই এর সাথে সিগমা গোলাবি না, তাই তো? তাহলে কার্বনের সাথে যদি নন মেটাল অ্যাটাচ থাকে কোনো, তাহলে কিন্তু কার্বনও মাইনাস আই শো করে। আগের ক্লাসেই বলেছিলাম, তাই না? ভুলে যাওয়ার কথা নয়। পরেরটা বল, এটা এটা মাইনাস। এখানে পোলার মাল্টিপল বন্ড আছে, আছে। তাহলে এটা কনজুগেশনে থাকলে কি শো করবে? মাইনাস এম। আর ইন্ডাকটিভ এফেক্ট কি হবে, কার্বনের সঙ্গে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দেখতে পেয়েছি, দুটো নন মেটাল অক্সিজেন, তাহলে কি শো করবে? মাইনাস মাইনাস। আই ইফেক্ট।
মাইনাস আই। ক্লিয়ার শ্রেয়া, ক্লিয়ার হয়েছে? একটা মাইনাস হলে একটা প্লাস হবে, এটা কোনো কথা নয়। হ্যাঁ স্যার। এইখানে পিএইচ3 প্লাস বল। এটা মেসোরিক ইফেক্ট থাকবে না। মেসোমারিক এফেক্ট থাকবে না? এটা কি হবে, মানে মেসোমারিক এফেক্ট থাকবে নাকি ভেবে বল। তোদেরকে আগের দিন আমি বলেছিলাম, আমার মনে নেই বলেছিলাম কিনা, যে থার্ড পিরিয়ডে বা হায়ার পিরিয়ডে, থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড বা হায়ার পিরিয়ডে যে অধাতব মৌলগুলো থাকে ওদের কাছে খালি ডি অরবিটাল থাকে, বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে খালি ডি অরবিটাল, যদি কোনো খালি অরবিটাল কনজুগেশনে থাকে কি শো করে? মাইনাস আই ইফেক্ট। মাইনাস, আগে মেসোমারিক এফেক্টে আয়। যদি কোনো খালি অরবিটাল কনজুগেশনে থাকে কি আছে, পোলার মাল্টিপল বন্ড থাকতে পারে, বা কোনো খালি অরবিটাল কনজুগেশনে থাকলে মাইনাস এম শো করে। এখানে একটু আগে দেখালাম তো তোকে, এই যে খালি অরবিটাল কনজুগেশনে থাকলে পাই ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এখানে এ কি করবে, মাইনাস এম শো করবে। আর একই সাথে যেহেতু পজিটিভ চার্জ রয়েছে তাহলে ও ইলেকট্রন মাইনাস আই শো করবে। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। সায়ানাইড, ঝটপট বল, এটা কি করবে? এটা পোলার আপনার মাল্টিপল স্ক্রিন অফ বন্ড। হয়ে গিয়েছে। স্ক্রিন অফ হ্যাঁ, হয়ে গিয়েছে। ঠিক আছে এবার। এখানে বল, সিএন ট্রিপল বন্ড আছে, পোলার মাল্টিপল বন্ড, কি শো করবে? -m। মাইনাস এম শো করবে। আর ইন্ডাকটিভ এফেক্ট, কার্বনের সঙ্গে যদি নন মেটাল থাকে কি শো করবে? মাইনাস আই। মাইনাস আই। নাইট্রো, এখানে পোলার মাল্টিপল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস হ্যাঁ। এম। আর নাইট্রোজেন প্লাসে রয়েছে, নাইট্রোজেনের সঙ্গে তড়িৎ ঋণাত্মক মৌল রয়েছে মাইনাস আই। দিস ইজ এ ভেরি স্ট্রং মাইনাস এম অ্যান্ড মাইনাস আই গ্রুপ। এটা বল, এখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার কনজুগেশনে থাকলে কি হবে? প্লাস এম। -m। মাইনাস এম তো হবে না, লোন পেয়ার কনজুগেশনে থাকলে তো প্লাস এম হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। +m হবে, প্লাস। আর ইন্ডাকটিভ এফেক্ট কি হবে? মাইনাস। না, এবার গন্ডগোল হয়ে গেল। যদি নেগেটিভ চার্জ, অলরেডি নেগেটিভ চার্জ থেকে থাকে, তার মানে কি ওর কাছে এক্সেস অতিরিক্ত ইলেকট্রন অলরেডি রয়েছে, তাহলে নিউট্রাল ও হওয়ার জন্য তোকে ইলেকট্রন ছাড়তে হবে, প্লাস হবে তাহলে এটা। প্লাস হুম। আই হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যালোজেন কি শো করবে? তিনটে লোন পেয়ার আছে এর কাছে, লোন পেয়ার কনজুগেশনে থাকলে কি শো করে তাড়াতাড়ি বল? প্লাস এম ইফেক্ট। প্লাস এম শো করবে। আর হ্যালোজেন মাইনাস আই না প্লাস আই? মাইনাস আই। মাইনাস আই। এখানে BH2 আছে, বোরন যখন ট্রাইভ্যালেন্ট হয়, মানে ওর কাছে যখন তিনটে বন্ড থাকে তখন ওর কাছে খালি অরবিটাল থাকে, তো খালি অরবিটাল থাকলে কনজুগেশনে কি শো করবে? মাইনাস এম ইফেক্ট। মাইনাস এম। আর একই সাথে মাইনাস আইও শো করবে। তাহলে বল এবার, কনসেপ্ট কিছু ক্ল্যারিটি এলো এই জিনিসগুলোতে? হ্যাঁ স্যার। এবারে কি মুখস্থ বুঝতে করতে পেরেছি। হবে? না। চলো এবার দেখ, জেনারেল রুল, দ্য মেসোমারিক এফেক্ট ডমিনেটস ওভার দ্য ইন্ডাকটিভ এফেক্ট। ইন জেনারেল কি হয়, ধর কোনো গ্রুপের মেসোমারিক এফেক্ট ইন্ডাকটিভ এফেক্ট দুটোই আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, মানে একটা আর একটাকে অপোজ করছে। একটা যদি ইলেকট্রন রিলিজিং এফেক্ট শো করে, সেম গ্রুপেরই আর একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট রয়েছে, তাহলে একই গ্রুপের দুটো এফেক্ট একটা আর একটাকে মানে কি করছে, অপোজ করছে বলতে পারি তো, একটা একটার বিপরীতে কাজ করছে বলতে পারি তো। তো যদি হ্যাঁ বিপরীত স্যার। এফেক্ট হয় তাহলে কে ডমিনেট করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ধর প্লাস এম আছে মাইনাস আই আছে, তাহলে কে ডমিনেট করবে? মেসোমারিক। মেসোমারিক এফেক্ট ডমিনেট করবে। when they oppose each other তখন কি হয়, মেসোমারিক এফেক্ট ডমিনেটস ওভার ইন্ডাকটিভ এফেক্ট। কেন? একটা সিম্পল জিনিস বোঝ, ইলেকট্রনের মুভমেন্ট কোথায় বেশি হয়, রেজোনেন্স, রেজোনেন্স মেসোমারিক এফেক্টে না ইন্ডাকটিভ এফেক্টে? কোথায় মুভমেন্ট বেশি হয় ইলেকট্রনের? মেসোমারিকে। রিজনেন্স। রেজোনেন্স মেসোমারিক এফেক্টে ইলেকট্রনের মুভমেন্ট হয়, বা ইলেকট্রন ডিলোকালাইজেশন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, পজিশন চেঞ্জ করে ফেলে। ওয়ারাস যখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলি তখন কি হয়, ইলেকট্রন জাস্ট একটু ডান দিকে বা বাদিকে সরে আসে টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই তো? তাহলে যেখানে ইলেকট্রনের মুভমেন্ট বেশি হবে সেখানে ইম্প্যাক্ট বেশি হবে, ইম্প্যাক্ট বা প্রভাব। তাহলে ইম্প্যাক্টের অর্ডার হচ্ছে মেসোমারিক এফেক্ট গ্রেটার দ্যান রেজোনেন্স গ্রেটার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। একমাত্র এক্সেপশন কে?
অনলি এক্সেপশন কে আছে এখানে? দ্য ওয়ান এক্সেপশন হ্যালোজেন। হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে যদি অপোজিং এফেক্ট হয় তাহলে প্লাস এম ডমিনেটস ওভার মাইনাস আই, রাইট? এটা ইন জেনারেল। এক্সেপশন কে হ্যালোজেন, এই চারটের ক্ষেত্রে মাইনাস আই উইল ডমিনেট ওভার প্লাস এম। এবার কোশ্চেনটা হচ্ছে কেন? কেনটা কি কেউ জানিস নাকি শুধু এইটুকুনি জানিস? স্যার বলুন। দেখ, ধর কার্বন রয়েছে, এখানে আমি হ্যালোজেন নিলাম, ক্লোরিন নিলাম। তো ক্লোরিনকে যদি এখানে লোন পেয়ার দিতে হয়, ধর এখানে তাহলে কার্বনের যে পি অরবিটালটা থাকে, এটা কি থাকে? এটা হচ্ছে টু পি অরবিটাল, তাই তো? আর হ্যাঁ ক্লোরিনের যে লোন পেয়ারটা যেখানে রয়েছে, এটাও একটা পিতে রয়েছে, এটা হচ্ছে 3p। যদি এটা ব্রোমিন হয় 4p। তাহলে এখানে পাই বন্ড হতে গেলে কি হতে হবে? 2p 3p এই দুটোর মধ্যে ওভারল্যাপ হতে হবে যদি ক্লোরিন হয়। যদি ব্রোমিন হয় তাহলে 2pর সাথে 4p ওভারল্যাপ হতে হবে। আয়োডিন হলে 2p 5p ওভারল্যাপ হতে হবে। বোঝাতে পারছি? তাহলে যখনই এরকম মানে একটা শেলের ডিফারেন্স হয়ে যায় বা দুটো তিনটে শেলের ডিফারেন্স হয়ে যায়, তখন এই পাই বন্ড গুলো খুব উইক হয়। আমি বোঝাতে পারছি কি? তাহলে হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ স্যার। এই পাই বন্ড গুলো খুব উইক হয়, রাইট? তাহলে এই যে প্লাস এম এফেক্ট হ্যালোজেনের খুব উইক হবে, বিকজ এই যে পাই বন্ড গুলো এখানে ফর্ম করছে, সেই বন্ড গুলো ইটসেলফ ভেরি উইক বিকজ অফ সাইজ মিসম্যাচ। যেহেতু কার্বনের 2p আর হ্যালোজেনের যে পি অরবিটালস গুলো, ওদের সাইজের অনেক ডিফারেন্স হয়। সাইজের যদি অনেক ডিফারেন্স হয়, ইন দ্যাট কেস বন্ড উইক হয়, যেটা এখানে হচ্ছে। কিন্তু আমরা কি জানি, পুরো পিরিয়ডিক টেবিলে হ্যালোজেন গুলোর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হয় ইন দ্য হোল পিরিয়ডিক টেবিল। তার মানে কি হচ্ছে, হ্যালোজেন গুলোর মাইনাস আই খুব স্ট্রং হয়, কিন্তু এখানে প্লাস এম উইক হচ্ছে। দ্যাট ইজ দ্য অনলি রিজন যেখানে কি হচ্ছে, হ্যালোজেন গুলোর ক্ষেত্রে মাইনাস আই ইজ স্ট্রঙ্গার দেন প্লাস এম। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে তোদের যদি দুটো গ্রুপ দিয়ে বল, ধর এখানে NH2 ভার্সেস এটা দিল, দিয়ে বললো এদের প্লাস এম এফেক্ট কার বেশি কার কম, বল। ধর এখানে দুটো নাইট্রোজেন এই লোন পেয়ার আছে, লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস এম শো করে, বাট যেহেতু দুটো গ্রুপ আলাদা, তাই আমি ধরে নিচ্ছি এর প্লাস এমটা হচ্ছে M1, এরটা হচ্ছে M2। তাহলে বলতে পারবি কার কোনটা বেশি M1 M2 এর মধ্যে? কোনটা বেশি? স্যার বলবি? আরেকবার বলুন। আমি বললাম এই দুটো প্লাস এম গ্রুপ আছে, দুটোতেই নাইট্রোজেনের লোন পেয়ার কনজুগেশনে আছে, তো দুটোতেই প্লাস এম আছে। এবার কোশ্চেনটা হচ্ছে, কিন্তু দুটোর প্লাস এম এর পাওয়ার আলাদা। লেটস সে NH2 প্লাস এম হচ্ছে M1 আর এটার প্লাস এম হচ্ছে M2। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি কোনটা কম হবে, বলতে পারবি? NH2টা বেশি হবে। NH2। কেন? কেন কি ওখানে সি ডাবল বন্ড ওইরও তো একটা এম এফেক্ট আছে। হ্যাঁ। রাইট, সি ডাবল বন্ড ও এর কোন এফেক্ট কাজ করছে? মাইনাস মাইনাস কি? মাইনাস এম। বা তুই বলতে এম। পারিস মাইনাস আইও কাজ করে, হ্যাঁ ট্রু, মাইনাস আই কাজ করে, বাট যেহেতু মেসোমারিক এফেক্টের পাওয়ার বেশি, আমরা ওটাকেই ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখ, পোলার ধ্রুবীয় বহুবন্ধনী লোন পেয়ারের সাথে কনজুগেশনে আছে, তার মানে এর মাইনাস এফেক্ট কাজ করবে। তো একটা সিম্পল নোট হচ্ছে, যদি একই রকমের এফেক্ট হয়, সিমিলার এফেক্ট এনহ্যান্স করে একটা আরেকটাকে, কিন্তু অপোজিং এফেক্ট হলে একটা আরেকটাকে রিডিউস করে দেবে। তাহলে এই মাইনাস এমটা এই প্লাস এমটার পাওয়ার কমিয়ে দেবে। হ্যাঁ। তাহলে এখানে M2 গ্রেটার দ্যান M1 গ্রেটার দ্যান M2 হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। বুঝলি? আচ্ছা এখানে বল, এখানে কি আছে? এটা পোলার মাল্টিপল বন্ড। ধর এটার -M1 আর এখানেও আছে -M2। তাহলে কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার কম? ডান দিকেরটা বেশি হবে। ডান দিকেরটা বেশি কেন হবে? ওটা লোন পেয়ার আছে আর ওইটাও তো আছে। হ্যাঁ, তো ওইজের জন্য কি হচ্ছে? লোন পেয়ার না, এখানে -M হচ্ছে এই বন্ডটার জন্য, দুটোতেই হ্যাঁ। আছে। আর এইখানে আলাদা আলাদা দুটো হচ্ছে। হ্যাঁ, তো এখানে এবার কি হবে? এই -M2 টার উপর OH এর কি এফেক্ট কাজ করছে? OH কিভাবে মাইনাস প্রভাবিত এফেক্ট। করছে এটাকে? হ্যাঁ, এদিকটা তো বল। বাড়ছে। -M2টা তো বাড়ছে কেন ওইটার বাড়ছে? জন্য। কেন বাড়ছে? কেন বল? ইন্ডাকটিভের জন্য।
ইন্ডাকটিভ এফেক্ট জন্য কেন হবে? আগে দেখ, সবার আগে তোরা ইন্ডাকটিভ এফেক্টে চলে যাস। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সব থেকে দুর্বল এফেক্ট। যদি অন্য কিছু থাকে আগে অন্য কিছু দেখবো। তো আমি তো দেখতে পাচ্ছি এখানে লোন পেয়ার পাই বন্ডের সাথে কনজুগেশনে আছে, তাহলে এটা প্লাস এম দেখাবে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্লাস এমটা তো এটাকে অপোজ করছে, তাহলে এটাকে কমিয়ে দেবে না? ও হ্যাঁ, তাহলে M1টা বেশি হবে। তাহলে এখানেও M1 গ্রেটার দ্যান M2, ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। দীপ্তেন্দ্র, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এগুলো সব জানা জিনিস? না স্যার, এগুলো অত ক্লিয়ার নেই। তা এখন ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবারে চন্দ্র, এখানে দেখতে পাচ্ছিস এই স্যার। ফিনাইল রিং এ যে OCH3, তাহলে এটার প্লাস এম আছে, বুঝতে পারছিস? লোন পেয়ার কনজুগেশনে আছে। হ্যাঁ স্যার। তাই লোন পেয়ার কনজুগেশনে থাকলে মুভমেন্ট কিরম ভাবে হবে? লোন পেয়ার সিগমা পাই, তো 1 2 3 সিস্টেম জানিস তো। এই পাই বন্ডটা ভেঙে এখানে আসবে। তার মানে কি আছে, ফার্স্টে এখানে একটা মাইনাস চার্জ আসবে, আর এই মাইনাস চার্জটা রেজোনেন্সের মাধ্যমে এখানে আসবে আর এখানে আসবে, বলতে পারি? হ্যাঁ তার মানে কি দেখতে পারি যে হ্যাঁ স্যার। ফিনাইল রিং এ বা বেনজিন রিং এ মেসোমারিক এফেক্ট কাজ করে শুধুমাত্র অর্থ অ্যান্ড প্যারা পজিশনে। অর্থ প্যারা পজিশনে কোনো গ্রুপের মেসোমারিক এফেক্ট পৌঁছাতে পারে, মেটাতে পৌঁছাবে না। বা আমি বলতে পারি অর্থ বা প্যারা পজিশন থেকে কাজ করবে বা অর্থ বা প্যারা পজিশনে পৌঁছাবে মেসোমারিক এফেক্ট। ফিনাইল রিং এ কোনো গ্রুপের মেসোমারিক এফেক্ট অর্থ বা প্যারা পজিশন থেকে কাজ করে বা অর্থ বা প্যারা পজিশনে পৌঁছায়, মেটাতে এর কোনো প্রেজেন্স নেই। ঠিক আছে, লেখা আছে হ্যাঁ স্যার। অ্যাট ফিনাইল রিং। তাহলে কিছু প্র্যাকটিস প্রবলেম, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কম্পেয়ার করতে হবে। তো এখানে দুটো কার্বোক্যাটায়ন দেওয়া আছে, তোকে বলতে হবে যে কোনটা বেশি স্টেবল। প্রথমটা যেটা প্যারা পজিশনে NH2 আছে, এটা বেশি স্টেবিলিটি পাবে। এটা কি এফেক্ট কাজ করছে? -M। আবার বলে মাইনাস এম। লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস কোন এম। তাহলে এটা প্লাস প্লাস এম এম হবে কাজ করছে, তাহলে এই প্লাস এমটা কি প্যারা পজিশনে পৌঁছাবে উল্টো দিকে? এই প্লাস এম এফেক্টটা কি প্যারা পজিশনে পজিটিভ চার্জের কাছে পৌঁছাবে? হ্যাঁ পৌঁছাবে, কারণ প্যারা হ্যাঁ পজিশন অব্দি পৌঁছায়। তাহলে মানে এই প্লাস এম ইলেকট্রন রিলিজিং এফেক্ট। তাহলে প্লাস এফেক্ট পজিটিভ চার্জকে স্টেবিলাইজ করে না ডিস্টেবিলাইজ করে? স্টেবিলিটি দেবে। স্টেবিলাইজ। স্টেবিলাইজ করে, তাই তো। প্লাস এফেক্ট মানে ইলেকট্রন রিলিজিং এফেক্ট, আর ইলেকট্রন রিলিজিং এফেক্ট হ্যাঁ। কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে। তাহলে এখানে প্লাস এমটা প্যারা পজিশনে পৌঁছাবে এর কাছে, তাই তো। হুম। আচ্ছা এখানে মেটা পজিশন থেকে কি পৌঁছাবে এর প্লাস এম এর কাছে? না। তাহলে এর না কোন স্যার। এফেক্ট, তাহলে কোন এফেক্ট কাজ করবে এর উপর? ইন্ডাকটিভ। তাহলে মাইনাস আই। হ্যাঁ, তাহলে কোনটা বেশি স্টেবল হলো? মেসোমেরিক আগেরটা। ইফেক্ট। তাহলে এটা আগেরটা। বেশি স্টেবল। আচ্ছা এখানে স্ট্রাকচারটা ভুল আছে, এটা প্যারা পজিশনে আছে, এখানে না। এখানে CHO এখানে প্যারা পজিশনে রয়েছে। তো এখানে বল কোনটা বেশি নেগেটিভ চার্জ রয়েছে। এবার বল CHO এর কোন এফেক্ট কাজ করছে, এটা কোন এফেক্ট কাজ করছে? পোলার মাল্টিপল বন্ড থাকলে কোন এফেক্ট কাজ করে? প্লাস এম। তোরা উল্টো উল্টো বলছিস কেন? পোলার মাল্টিপল সরি বন্ড সরি সরি, মাইনাস মাইনাস। হবে এটা, মাইনাস। মাইনাস এম। আমি কি ভুলছে গেলাম নাকি তোদের? তাহলে না না। মাইনাস এম কাজ করছে, তাহলে এই প্যারা পজিশন থেকে মাইনাস এমটা কি এর কাছে পৌঁছাবে? হ্যাঁ। পৌঁছাবে, তাই তো। নেগেটিভ চার্জ মাইনাস এম মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, তাহলে নেগেটিভ চার্জ কে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট স্টেবিলাইজ করে না ডিস্টেবিলাইজ করে? স্টেবিলাইজ। স্টেবিলাইজ করে, তাহলে এটা মাইনাস এম কাজ করবে। এখান থেকে কি মাইনাস এম কাজ করবে মেটা থেকে? না। না স্যার। তাহলে কি কাজ করবে? ইন্ডাকটিভ এফেক্ট কি আছে এখানে? মাইনাস। মাইনাস আই, মাইনাস আই। তাই তো। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? কোন, এখানে মাইনাস এম কাজ করছে, এখানে মাইনাস আই আগেরটা। কাজ করছে, এটার পাওয়ার বেশি, তো দিস উইল বি মোর স্টেবল। দীপ্তেন্দ্র, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এখানে বল তিনেরটায়
এখানে কি কাজ করছে? নেগেটিভ চার্জ আছে। এখানে ওএইচ এর হ্যাঁ কি এফেক্ট কাজ করছে? প্লাস এম। প্লাস এম। তো প্লাস এম মানে ইলেকট্রন রিলিজিং এফেক্ট। এটা নেগেটিভ চার্জকে স্টেবিলিটি দেবে না ডিস্টেবিলাইজ করবে? ডিস্টেবিলাইজ। ডিস্টেবিলাইজ হ্যাঁ করবে, বিকজ নেগেটিভ চার্জ ইজ স্টেবিলাইজড বাই ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, তাই তো? যেখানে মাইনাস এম কাজ করবে, সরি প্লাস না এম কাজ স্যার, করবে এখানে এটা না থেকে। তাহলে কি কাজ না, করবে? না স্যার, মাইনাস তাহলে আই, মাইনাস আই কাজ করবে। তাহলে কোনটা বেশি স্টেবল? প্রথমটাই। কোনটা বেশি স্টেবল? সেকেন্ডটা। সেকেন্ডটা বেশি স্টেবল, কারণ এখানে মাইনাস আই ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কাজ করছে, এখানে ইলেকট্রন রিলিজিং এফেক্ট কাজ করছে। নেগেটিভ চার্জকে কে স্টেবিলাইজ করে? ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লজিক কাজ করছে না? এই হ্যাঁ স্যার তুই বুঝেছি। 3 নম্বর ক্লাস বুঝতে করছিস, পেরেছি। তাহলে তোরা বল তো, তোরা 3 নম্বর ক্লাসের পরে আগের থেকে বেটার পজিশনে আছিস না নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আগের থেকে ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু। তো আমি এটাই ওদের গ্রুপে বোঝাবার চেষ্টা করছি যে তোরা সেম থ্রিতে আমি ওয়ান শট করবো, বাট এই লজিক গুলো সেম থ্রিতে যখন বুঝতে পারবি না, তখন যখন জিজ্ঞাসা করবি এটা কেন হচ্ছে, আমাকে তো আবার এখানেই আসতে হবে। হ্যাঁ, হাইপার কনজুগেশন। আচ্ছা, তার আগে একটা ইন্টারেস্টিং প্রবলেম দি, দেখি করতে পারিস কিনা। কি শিখলি দেখি। এটা ইন্টারেস্টিং প্রবলেম। There is a positive charge. দুটো কার্বোক্যাটায়ন দিয়েছি, তোকে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। কার স্টেবিলিটি বেশি? তো দেবপ্রতাপ এখানে স্যার একটা জিনিস বল সেকেন্ডটার এখানে। বেশি হবে। সেকেন্ডটা কেন? কেন? প্লেনার। এটা প্লেনার নয়? মানে আমার কোশ্চেন হচ্ছে, প্রথমটাতে কি পজিটিভ চার্জ তিনটে ফিনাইলের সঙ্গে রেজোনেন্সে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আছে। স্যার। তাহলে ও এই হ্যাঁ, প্লাস, ওখানে আরো বেশি রেজোনেন্স হবে। হুম। আরে শোন, আমার কোশ্চেনটা হচ্ছে প্রথমটাতে প্লাস পজিটিভ চার্জ তিনটে ফিনাইল রিং এর সঙ্গে রেজোনেন্সে আছে, এবার এই প্লাসটাও তিনটে ফিনাইলের সঙ্গে রেজোনেন্সে আছে, ডিফারেন্সটা তাহলে কোথায় হচ্ছে? তো স্ট্রাকচার ডিফারেন্স কি আছে এখানে? এই ফিনাইল রিং গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, তাই তো? দিস থ্রি ফিনাইল রিংস আর ইন্টার কানেক্টেড, রাইট? বা হ্যাঁ স্যার। ইন্টারলকড, একটা আরেকটার সঙ্গে যুক্ত। এবার তোরা কি কেউ জানিস যে সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে সিঙ্গেল বন্ডের রোটেশন হয়? একটা সিঙ্গেল বন্ডের ফ্রি রোটেশন হয়। হ্যাঁ। একটা বন্ড, জানিস রোটেশন হুম। বলতে কি বুঝি? একটা বন্ডের রোটেশন বা বন্ড, একটা বন্ডের ঘূর্ণন বলতে কি বোঝায়? মানে একটা অ্যাটমকে তুই ফিক্স করে দে, আর একটাকে রোটেট কর। মানে একটা অ্যাটমকে ফিক্স রেখে যদি আরেকটা অ্যাটমকে রোটেট করিস, দ্যাট ইজ কল্ড বন্ড রোটেশন। আর হ্যাঁ। সিঙ্গেল বন্ডের এই রোটেশনটা হয় কারণ এই রোটেশনটার জন্য খুব বেশি এনার্জি লাগে না। যদি তুই এটা ডাবল বন্ডে করতে চাস, ডাবল বন্ডে কি রোটেশনটা হবে? ধর এটা একটা ডাবল বন্ড, না এটা স্যার, সিগমা আছে অ্যান্ড দেয়ার ইজ দিস পাই। আর একটা পাই আছে। তা তোকে যদি এই বন্ডটা রোটেট করতে হয়, তুই কি করবি? এ কে ফিক্স রাখলি, বি কে এটা রোটেট বন্ড করলি, ব্রেক করে যাবে, হবে রাইট? না তাহলে এটা। তোকে যদি রোটেট করতে হয় পাই বন্ড ভাঙতে হবে, আর বন্ড ভাঙতে অনেক এনার্জি লাগে। তাহলে এটার হ্যাঁ। রোটেশন পসিবল না। রোটেশন এটার পসিবল, এটার পসিবল না। ঠিক আছে? সিমিলারলি ইফ ইউ হ্যাভ এ রিং, তোকে যদি একটা রিং সিস্টেম থাকে, তাহলে এই রিং সিস্টেমে ধর তুই এই বন্ডটাকে রোটেট করতে চাইছিস,
তো তুই কি করবি? ধর এটাকে আমি ফিক্স রাখতে চাই, এটাকে রোটেট করতে চাই। এবার যেহেতু রিং, তাহলে কি হবে, যে ফিক্সড আছে সে সবাইকে ফিক্সড রাখতে চাইবে, তাই তো? হ্যাঁ স্যার। আর যে অ্যাটমটাকে রোটেট করছিস সে সবাইকে রোটেট করতে চাইবে। তার মানে কি হচ্ছে, হুম। একটা অ্যাটম সবাইকে ফিক্সড রাখতে চাইছে, তো আর একটা অ্যাটম সবাইকে রোটেট করতে চাইছে। তাহলে কি হবে, রিংটা টুইস্ট হয়ে যাবে। তাহলে এখানেও যদি তোকে বন্ড রোটেট করতে হয়, ইউ নিড হাই অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে এটার ক্ষেত্রেও রোটেশন কি পসিবল? পসিবল না না। স্যার। না স্যার। তাহলে এই দুটোতে পসিবল নয়, সিঙ্গেল বন্ডের রোটেশন অ্যালাউড। এবার এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে এই বন্ডগুলোর রোটেশন হতে পারে, ঠিক আছে, কিন্তু এই বন্ডগুলোর রোটেশন অ্যালাউড নয়। কেন নয়? কারণ এই বন্ডগুলো রিং এর পার্ট, তাই তো? বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। দিস হুম। বন্ডস আর পার্ট অফ রিং, তাহলে এগুলো রোটেশন পসিবল না। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, রেজোনেন্স হতে গেলে কন্ডিশন কি, যারা রেজোনেন্সে পার্টিসিপেট করবে সবাইকে সেম প্লেনে থাকতে হবে, রাইট? তাহলে টেকনিক্যালি এই সি প্লাসটা তিনটে ফিনাইল রিং এর সঙ্গে রেজোনেন্সে থাকতে গেলে সবকটা ফিনাইল রিং এই সি প্লাসের সাথে সেম প্লেনে থাকতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ রেজোনেন্স। কিন্তু বন্ড রোটেশন হলে কি হবে, এই রিংটা ঘুরে যাবে, এই রিংটাও প্লেনটাও ঘুরে যাবে, রিংটা ঘুরে অন্য প্লেনে চলে আসবে, অন্য একটা প্লেনে চলে আসবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখানে রেজোনেন্স কমে যাবে বন্ড হুম। রোটেশনের জন্য, যেটা এখানে হচ্ছে না। তার মানে আমি কি বলবো, যত আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি তত কি যাচ্ছে, ইন্টারলকিং, মানে ইন্টারলকিং মানে রিং গুলোর নিজেদের মধ্যে লকিং হচ্ছে, তাই তো? এটা বাড়ছে, যেটা এখানে নেই। আর ইন্টারলকিং হলে কি হবে, রোটেশন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? এই বন্ডগুলোর রোটেশন বন্ধ হয়ে যাচ্ছে। আর রোটেশন বন্ধ হয়ে যাওয়া মানে প্ল্যানারিটি বাড়ছে না কমছে? কমছে। কমছে। প্ল্যানারিটি বাড়ছে। এই বন্ডগুলো রোটেট হচ্ছে না মানে কি, এই রিংগুলো এই প্লেনে থেকে যাবে, অন্য প্লেনে যাবে না। ও ওটার বাড়ছে সেকেন্ডটার। তো বাড়ছে, তো প্ল্যানারিটি বাড়ছে হ্যাঁ মানে স্যার। রেজোনেন্স বাড়বে। আর রেজোনেন্স বাড়লে স্টেবিলিটি কি হবে, বাড়বে। 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 So this is more stable. Is it clear? হ্যাঁ স্যার। Next topic কি, হাইপার কনজুগেশন, রাইট? তো হাইপার কনজুগেশনে কি হয়, the interaction of electrons of a sigma bond। তাহলে দেখ এখানে একটা সিগমা বন্ড পার্টিসিপেট করে, ইউজুয়ালি সেটা সিএইচ বন্ড হয়, সিসি বন্ডটা ভুলে যা, ঠিক আছে? একটা সিগমা বন্ড, ওর পাশে যে এমটি পি অরবিটাল আছে, ঠিক আছে, খালি পি অরবিটাল হতে পারে বা একটা ইলেকট্রন আছে এরকম পি অরবিটাল হতে পারে। তাহলে সিগমা বন্ডের ইলেকট্রনস গুলো পাশের খালি পি অরবিটাল বা এক হাফ ফিল্ড পি অরবিটালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, রেজাল্টিং ইন এক্সটেন্ডেড ডিলোকালাইজেশন। নর্মাল রেজোনেন্সে ডিলোকালাইজেশন হয় আমরা জানি কিসের মাধ্যমে হয়, থ্রু প্যারালাল পি অরবিটালস। তো হ্যাঁ এখানে স্যার। একটা সিগমা বন্ড পি অরবিটালের সাথে এক্সটেন্ডেড ডিলোকালাইজেশনে যাচ্ছে, তাই তো? অ্যান্ড ইনক্রিজেস দ্য স্টেবিলিটি। কখন হচ্ছে, যখন এই সিগমা বন্ডটা ওরিয়েন্টেড প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য অ্যাডজেসেন্ট পি অরবিটাল, মানে পি অরবিটালের সঙ্গে প্যারালাল বা খুব প্যারালাল না হলেও কাছাকাছি, অলমোস্ট 0 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি থাকবে। ইন দ্যাট কেস হাইপার কনজুগেশন হবে, ঠিক আছে? তো এক্সট্রা কনজুগেশন, হাইপার মানে এক্সট্রা, এক্সেস, তাহলে এক্সট্রা কনজুগেশন রিচেস বিয়ন্ড এ নর্মাল, নর্মাল যে কনজুগেটেড সিস্টেম তার বিয়ন্ড, এই আইডিয়াটা এক্সট্রা কনজুগেশন রিচেস বিয়ন্ড এ নর্মাল বাই কনজুগেটেড সিস্টেম, তাই জন্য এটাকে হাইপার কনজুগেশন বলা হয়, ঠিক আছে? তো এটা তো জাস্ট আমি থিওরিটিক্যালি বললাম, বাট তুই কোথায় হাইপার কনজুগেশন হয় কেউ বলতে পারবি, ইন হুইচ সিস্টেম হাইপার কনজুগেশন টেক্স প্লেস? হাইপার কনজুগেশনটা কোথায় হয়, কোন ধরনের সিস্টেম, এনিওয়ান? sp3। হাইপার কনজুগেশন হয় কার্বোক্যাটায়ন, কার্বন মুক্তমূলক বা অ্যালকিনে, ঠিক আছে? কন্ডিশন কি, কন্ডিশন আছে, যে কোনো কার্বোক্যাটায়ন হলেই হাইপার কনজুগেশন হবে না। কন্ডিশন হ্যাঁ হচ্ছে স্যার। কার্বোক্যাটায়নের
রেসপেক্টে যদি একটা আলফা সিএইচ বন্ড থাকে, বা রেডিকালের রেসপেক্টে যদি অ্যাটলিস্ট একটা আলফা সিএইচ বন্ড থাকে, ধর এটা কার্বোক্যাটায়ন, ঠিক আছে? তো কার্বোক্যাটায়নে সি প্লাসটাই হচ্ছে মেন স্ট্রাকচারাল পার্ট। তাহলে এই সি প্লাসের সাথে ডিরেক্টলি যে কার্বনটা অ্যাটাচ থাকবে দ্যাট শুড বি দ্য আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনটা sp3 হতে হবে, আর এখানে অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাই তো? তাহলে কার্বোক্যাটায়নের রেসপেক্টে অ্যাটলিস্ট একটা sp3 আলফা কার্বন হাইড্রোজেন বন্ড থাকতে হবে, অথবা একটা কার্বন মুক্ত মূলকের রেসপেক্টে sp3 আলফা সিএইচ বন্ড থাকতে হবে, অথবা একটা ডাবল বন্ডের রেসপেক্টে কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে sp3 আলফা সিএইচ বন্ড থাকতে হবে, তবে গিয়ে হাইপার কনজুগেশন হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার। কার্বন আয়নে কিন্তু হাইপার কনজুগেশন হয় না। তাহলে কন্ডিশন কি? when at least one alpha hydrogen is attached to sp3 alpha carbon with respect to c plus or c dot or cc double bond. Okay, I hope it is clear. হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো, তো the first question, যে হাইপার কনজুগেশনে আমরা সিগমা পাই ওভারল্যাপ কেন বলি, যে এখানে সিগমা পাই ওভারল্যাপ কেন হচ্ছে, ভালো করে দেখ। ধর এটা একটা কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড হয়, তো এখানে একটা পি অরবিটাল থাকে। এটা sp2 বোঝা যাচ্ছে তো, 120 ডিগ্রিতে তিনটে বন্ড আছে, এটা পি অরবিটাল আছে। আর ধরে নে এটা একটা আলফা সিএইচ বন্ড, ঠিক আছে? তো এই আলফা সিএইচ বন্ডের যে ইলেকট্রন পেয়ারটা, বন্ড পেয়ারটা, সেটা এখানে ইলেকট্রন ডোনেট করে। তার মানে এখানে কোন সিগমা বন্ডটা পার্টিসিপেট করছে? আলফা সিএইচ বন্ড পার্টিসিপেট করছে। আর কোথায় ডোনেট করছে? এই যে পি অরবিটালটা রয়েছে পাশে সেখানে, তাই তো? দ্য নেম ডেসক্রাইবস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইন থ্রি ডাইমেনশন, এ ফিল্ড সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল, মানে এটা ফিজিক্যালি ওভারল্যাপ সাইডওয়েজ উইথ দ্য আনহাইব্রিডাইজড পি অরবিটাল, মানে এটার সাথে অন দ্য অ্যাডজাসেন্ট sp2 কার্বন বা spo হতে পারে, ঠিক আছে? তবে গিয়ে হাইপার কনজুগেশন হচ্ছে। তো এটাকে সিগমা, এখানে সিগমার সাথে পি, সিগমা বন্ডিং মলিকুলার অরবিটালের সাথে এই এমটি পি অরবিটালটা পার্টিসিপেট করছে, দ্যাট ইজ ওয়াই ইট ক্যান বি অলসো কল্ড সিগমা পি ওভারল্যাপ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাকে স্যার। নো বন্ড রেজোনেন্স কেন বলে? কারণ তুই যদি রেজোনেটিং স্ট্রাকচারের মতো স্ট্রাকচার ড্র করিস, এই একটা স্ট্রাকচার ছাড়া বাকি স্ট্রাকচার গুলোতে কি হবে? যেহেতু এই আলফা সিএইচ বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারের মতো যদি স্ট্রাকচার ড্র করিস এখানে, তাহলে আমি কি দেখতে পাবি? এই হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে না, তাই তো? তো হাইড্রোজেন কি বলছে? because one of the contributing structures literally has no bond between, যেমন এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনো বন্ড নেই, রাইট? so that is why it is called no bond resonance. is it clear? হ্যাঁ স্যার। চলো, তো এবার কোশ্চেনটা হচ্ছে হাইপার কনজুগেশন পড়ছি মানে আমরা কনজুগেশনের সাথে কোরিলেট করে পড়বো, ঠিক আছে? তোরা হাইপার কনজুগেশনে কি ক্ল্যারিটি আছে, কি হচ্ছে, কিভাবে ধরবো, কেন হয়, ক্ল্যারিটি আছে? না স্যার। না স্যার। তাহলে হাইপার কনজুগেশনে কি হয় ভালো করে বোঝ, আমরা কনজুগেটেড সিস্টেমের সাথে এটাকে কম্পেয়ার করব। এখানে দেখ, এই সিস্টেমটা নিশ্চয়ই করেছিস, 1 2 3 সিস্টেম প্লাস সিগমা পাই, করেছিস তো? হ্যাঁ। এখানে কি হয়, 2 3 পাই বন্ডটা ভেঙে 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করে, প্লাস 1 থেকে 3 তে চলে আসে। এটা কনজুগেটেড সিস্টেম, হাইপার কনজুগেশন না, রেজোনেন্সে হয়, তাই তো শ্রেয়া? হ্যাঁ স্যার। তো এবার আমি কি করব, এই 2 3 তে যে পাই বন্ডটা আছে তার জায়গায় আমরা 2 3 তে আলফা সিএইচ বন্ডটাকে নেবো, অ্যান্ড রেস্ট উইল বি সেম। জাস্ট আমরা কি করছি, এই 2 3 পাই বন্ডটাকে আলফা সিএইচ বন্ড দিয়ে রিপ্লেস করছি। তাহলে এখন 2 3 তে কে আছে? আলফা সিএইচ বন্ড। তারপরে বাকিটা সেম, 1 এর ইলেকট্রন দরকার, 2 3 বন্ড ভাঙবে, 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম হবে। শুধু এখানে 2 3 বন্ডটা ভেঙে যাচ্ছে বলে হাইড্রোজেনটা আইসোলেটেড এইচ প্লাস হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? 3 তে এইচ প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার। সেম লজিক এখানে। এখানে কি ছিল? আনপেয়ার্ড ইলেকট্রন সিগমা পাই কনজুগেশন ছিল, তো এখানে কি হতো, এটাও 1 2 3 সিস্টেম, 2 3 বন্ডটা মাঝখান থেকে ভাঙতো, তাহলে 3 তে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে থাকতো, আর 1 আর 2 এর এই দুটো সিঙ্গেল ইলেকট্রন মিলে এখানে পাই বন্ড বানিয়ে নিত, এটাই হতো।
মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে এখানেও সেম জিনিস হবে। আমরা এখানে 2,3 পাই বন্ডটাকে আবার কি দিয়ে রিপ্লেস করেছি? 2,3 তে কে আছে এবার? আলফা সিএইচ বন্ড। বাকিটা সেম। এই আলফা সিএইচ বন্ডটাকে মাঝখান থেকে ভাঙবো, 3 তে হাইড্রোজেনের কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে থাকবে, আর এই 1 আর 2 এর এই দুটো সিঙ্গেল ইলেকট্রন এরা এখানে পাই বন্ড বানিয়ে নেবে। ক্লিয়ার? হ্যাঁ। দেবপ্রতাপ, জিনিসগুলো কি মনে হচ্ছে যে অনেকটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এখানে দেখ, আরেকটা কি ছিল? পাই সিগমা পাই। তো পাই সিগমা পাই মানে 1 2 3 4 সিস্টেম। তো 1 2 3 4 সিস্টেমে কি হচ্ছিল? এই 1 2 পাই বন্ড ভেঙে এই ইলেকট্রনস গুলো 1 এ যাচ্ছিল, আর 3 4 পাই বন্ড ভেঙে 2 3 তে চলে আসছিল। আর আমরা কি পাচ্ছিলাম? 1 আর 4 এ প্লাস মাইনাস পাচ্ছিলাম। এখানে আমরা কি করেছি? এগেন 3 4 পাই বন্ডটাকে রিপ্লেস করেছি আলফা সিএইচ বন্ড দিয়ে। ঠিক আছে, প্রত্যেকবার আমরা একটা পাই বন্ডকে একটা আলফা সিএইচ বন্ড দিয়ে রিপ্লেস করছি, বাকিটা একই রকম। তাহলে এখানেও তাই হবে, 1 2 পাই বন্ড ভেঙে সি এর উপর চলে আসবে, এখানে মাইনাস পাবো। আর এখানে 3 4 বন্ডটা ভেঙে 2 3 তে পাই বন্ড ফর্ম করবে, 4 এ হাইড্রোজেন প্লাস হয়ে বসে থাকবে। এবার বল, এবার কি ইজি হলো জিনিসটা? হ্যাঁ। জিতেন্দ্র? হ্যাঁ স্যার। ওকে, চলো। তো এবারে যদি এটা বুঝে থাকিস, তাহলে এবার ক্যারেক্টারিস্টিক্স অফ হাইপার কনজুগেশন। ফার্স্টে কি হচ্ছে? আলফা সিএইচ বন্ড ভাঙছে, কারেক্ট? এবার দেখ, আলফা সিএইচ বন্ড ভেঙে আইদার এইচ প্লাস বা এইচ ডট হয়ে থাকছে। তো আলফা এইচ বন্ড, আলফা হাইড্রোজেন ইজ রিলিজড অ্যাজ এইচ প্লাস অর এইচ ডট। আর এখানে তুই প্রত্যেকবার কি দেখছিস? এই আলফা সিএইচ বন্ড ভেঙে ও ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, আইদার সি প্লাস কে দিয়ে দিচ্ছে অথবা সি ডট কে ইলেকট্রন দিচ্ছে, অর এখানে এই অ্যালকিনেও ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তার মানে এটা ইলেকট্রন রিলিজিং এফেক্ট আর উইথড্রয়িং এফেক্ট। হাইপার কনজুগেশনে ইলেকট্রন রিলিজিং এফেক্ট না ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট? চটপট বল। রিলিজিং এফেক্ট। রিলিজিং এফেক্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দিস ক্যান বি কল্ড প্লাস এইচ এফেক্ট, রাইট? সিগমা পি ওভারল্যাপ হয়, নো বন্ড রেজোনেন্স। আর এখানে যেহেতু হাইপার কনজুগেশন মানে হচ্ছে কনজুগেশনের এক্সটেন্ডেড আইডিয়া, কনজুগেশনের আইডিয়াটাকেই এখানে এক্সটেন্ড করা হয়েছে, তাহলে যত বেশি হাইপার কনজুগেশন হবে তত বেশি স্টেবিলিটি পাওয়া যাবে। আর হাইপার কনজুগেশন কত বেশি হবে সেটা ডিপেন্ড করছে কতগুলো আলফা হাইড্রোজেন আছে তার উপর, রাইট? তাহলে এখানে কি বলছে? এই কার্বোক্যাটায়ন বা অ্যালকিন বা তুই যদি রেডিকাল, এদের স্টেবিলিটি ইট শুড বি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। নাম্বার অফ আলফা হাইড্রোজেনটাকে আমরা শর্টে আলফা ধরে নিচ্ছি। So stability of carbocation or radical or alkene is proportional to the number of alpha hydrogen. Is it clear? তাহলে প্রবলেম সলভ করা যাক। বল স্টেবিলিটি অর্ডার। বল বল, কি দেখবো এখানে? কি চেক করবো আমরা? কি ইন্ডাকটিভ এফেক্ট চেক করবো না হাইপার কনজুগেশন চেক করবো? কোনটা চেক করা উচিত? ইন্ডাকটিভ এফেক্টের পাওয়ার বেশি না হাইপার কনজুগেশনের পাওয়ার বেশি? হাইপার কনজুগেশন। রাইট, তাহলে আবার আমি লিখে দিচ্ছি। ইম্প্যাক্ট, মেসোমারিক এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, দেন ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সব থেকে দুর্বল প্রভাব, তাহলে আগে বাকি সবগুলো চেক করব, দেন ইন্ডাকটিভ এফেক্ট, তাই তো? তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এখানে মেসোমারিক এফেক্ট, রেজোনেন্স নেই, ইন্ডাকটিভ এফেক্ট তো সবার লাস্টে দেখবো। হাইপার কনজুগেশন চেক করতে গেলে কি করতে হবে? আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে। তো এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 3টে। শিওর 3টে আছে? সে একটাও নেই। একটাও নেই? আলফা হাইড্রোজেন কাউন্ট করতে গেলে আগে আলফা কার্বন আইডেন্টিফাই করতে হবে। আলফা কার্বন কোনটা? যেটা সি প্লাসের সাথে অ্যাটাচ থাকে। এখানে কি কোনো কার্বন সি প্লাসের সাথে অ্যাটাচ আছে শ্রেয়া? না স্যার। নেই, তাহলে আলফা জিরো। দের ইজ নো আলফা কার্বন, মানে কোনো আলফা হাইড্রোজেনও নেই। এখানে আলফা কত? 1। হ্যাঁ, 3টে হবে। 3টে। দিস ইজ দ্য আলফা কার্বন which is directly attached to C plus, তাহলে এর সঙ্গে 3টে হাইড্রোজেনই আলফা হাইড্রোজেন। এখানে আলফা কত আছে?
ছটা। 6টা। আর এখানে নয়। 9। তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে? তাহলে আমরা এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আগে এক্সপ্লেন করেছিলাম যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি এই অর্ডারে থাকে। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে করেছিলাম, কেন? কারণ তখন হাইপার কনজুগেশন বলিনি। বাট যখন তুই হাইপার কনজুগেশন জানিস, তাহলে তোকে হাইপার কনজুগেশন দিয়েই এক্সপ্লেন করতে হবে, কারণ দিস ইজ দ্য ডমিনেটিং এফেক্ট, রাইট? এবার বল, এখানে কে বলবি? কার্বোক্যাটায়ন আছে, আগে হাইপার কনজুগেশন চেক কর, এখানে আলফা কত? দেবপ্রতাপ আছিস? এখানে আলফা আলফা হাইড্রোজেন কটা আছে? আলফা কার্বন কোনটা দীপ্তেন্দ্র? 12টা স্যার হবে ওই স্যার। একটা আছে। একটা। দিস ইজ দ্য আলফা কার্বন হুইচ ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দিস কার্বন। আর এখানে কটা হ্যাঁ। হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। আর এখানে আলফা কত হবে? এখানে আলফা কার্বন কি? এই সি প্লাস এর সাথে যতগুলো কার্বন ডিরেক্টলি অ্যাটাচড আছে, sp3 কার্বন। তাহলে এটা একটা আলফা কার্বন, সাতটা হবে, সাতটা। এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এখানে 3টে আছে হাইড্রোজেন, এখানে দুটো, এখানে দুটো। দিস ইজ 7। আর এখানে 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 কি হবে? 3টে হবে। এখানে আমরা কি করব? এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, সো আলফা শুড বি 3। তাহলে যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি স্টেবিলিটি। আমি নাম্বারিং করে দিচ্ছি। সব থেকে বেশি স্টেবল এটা, লেট আস নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, অ্যান্ড দিস ইজ নাম্বার 3। ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেম। CH3 প্লাস আর CD3 প্লাস স্টেবিলিটি অর্ডার। স্ট্রাকচারে কি চেঞ্জ হয়েছে? হাইড্রোজেনের জায়গায় ডিউটেরিয়াম এসছে। এবার বল, স্টেবিলিটি অর্ডার দেখতে কি? পাচ্ছি না, দেখতে পাচ্ছিস না মানে? অফ হয়ে গেছিল। এখনো অফ? ঠিক হয়েছে। হ্যাঁ, তো বল CH3 প্লাস আর CD3 প্লাস স্টেবিলিটি অর্ডার কি হবে? হাইড্রোজেনের জায়গায় ডিউটেরিয়াম এসছে। দেখ, যে কোনো কার্বোক্যাটায়ন, রেডিকাল বা অ্যানায়ন বল, স্টেবিলিটি ডিফারেন্স কেন আসে? স্ট্রাকচার চেঞ্জের জন্য। স্ট্রাকচার চেঞ্জ হলে ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়বে বা কমবে, তার জন্য স্টেবিলিটি এটা বাড়বে বা কমবে। ইন্ডাকটিভ দিয়ে দেখতে হবে নাকি? হ্যাঁ, এখানে তো হাইপার কনজুগেশন আছে কি? কোনো আলফা কার্বন তো আমি দেখতে পাচ্ছি না, নেই। তাহলে ইন্ডাকটিভ দেখবো। তাহলে সিডিটা বেশি হবে তো তাহলে। কেন? কারণ ডিউটেরিয়ামের অল্প প্লাস হ্যাঁ আই হ্যাঁ। থাকে। হ্যাঁ। ডিউটেরিয়াম হ্যাজ স্মল প্লাস আই, এবং তোদের যদি মনে থাকে প্লাস আই এর অর্ডারে দেখবি ট্রিটিয়াম গ্রেটার দ্যান ডিউটেরিয়াম গ্রেটার দ্যান হাইড্রোজেন। হাইড্রোজেনের তো 0 হয়, তাই তো? কিন্তু হাইড্রোজেনের আইসোটোপস গুলোর মধ্যে যত ভারী আইসোটোপ হয় প্লাস আই একটু বেশি হয়। তাহলে সেই হিসাবে দেখলে এটা হবে। ডিউটেরিয়ামে প্লাস আই আছে, হাইড্রোজেনে প্লাস আই নেই, তো দিস ইজ মোর স্টেবল। এখানে বল। হ্যাঁ স্যার। এটাতে কি দিয়ে দেখবো? এখানে হাইপার কনজুগেশনের জন্য ডিফারেন্স আসবে। এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, দুটোতেই আলফা হাইড্রোজেন সেম আছে, তাহলে তোকে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে দেখতে হবে। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমি কি দেখতে পাচ্ছি? সেকেন্ডটা বেশি হবে স্যার। সেকেন্ডের বেশি হবে, কারণ এখানে একটা মিথাইল কাছাকাছি চলে এসছে, দুটো। তাই না? তাহলে এটার বেশি হবে। আচ্ছা, এখানে কি আছে? এখানে এগেন হাইড্রোজেন ইজ ডিসপ্লেসড বাই ডিউটেরিয়াম, তাই তো? তাহলে এটা বল, এটাতে হাইপার কনজুগেশন ডিসাইডিং ফ্যাক্টর নাকি ইন্ডাকটিভ এফেক্ট ডিসাইডিং ফ্যাক্টর? ইন্ডাকটিভ। হাইপার হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন ডিসাইডিং ফ্যাক্টর, কারণ এখানে তো আলফা কার্বন রয়েছে। দিস আর দ্য আলফা কার্বন, শুধু আলফা হাইড্রোজেনের জায়গায় আলফা ডিউটেরিয়াম রয়েছে। তাহলে এবারে কোশ্চেনটা হচ্ছে, হাইড্রোজেন আর ডিউটেরিয়াম এদের মধ্যে কার হাইপার কনজুগেশনে প্রভাব বেশি হয়? কে বলবি? ধর এটা, বন্ড ধর এটা স্ট্রেন্থ তো আলফা কার্বন দিয়ে, ডিউটেরিয়ামের বেশি হবে। রাইট, ঠিক। তাহলে বন্ড স্ট্রেংথ যদি কার্বন ডিউটেরিয়ামের বেশি হয়, তাহলে কোন বন্ডটা আগে ভাঙবে? হাইড্রোজেন ভাইব্রেশনের জন্য। রাইট। তাহলে যেহেতু এটা হালকা আইসোটোপ, তাহলে এখানে বন্ডের ভাইব্রেশন তাড়াতাড়ি হবে।
ফাস্ট হবে। আর বন্ডে ভাইব্রেশন ফাস্ট হলে কি হবে, এই বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে। আর যদি বন্ড তাড়াতাড়ি ভাঙে তাহলে এখানে ইলেকট্রনস গুলো তাড়াতাড়ি রিলিজ করবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে প্লাস এইচ কার বেশি হচ্ছে? আলফা হাইড্রোজেন থাকলে প্লাস এইচ বেশি হবে। তাহলে বল এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি হলো? কার স্টেবিলিটি বেশি হচ্ছে এখানে? এখানে আলফা হাইড্রোজেন আছে না আলফা ডিউটেরিয়াম আছে, কোনটাতে স্টেবিলিটি বেশি হবে? তাড়াতাড়ি বল। সেকেন্ডটা। সেকেন্ডটার, কারণ আলফা হাইড্রোজেন থাকলে প্লাস এইচ এফেক্ট বেশি হয়। ওকে, এটা বল এই দুটোর মধ্যে কিভাবে চেক করবো? হাইপার কনজুগেশন চেক করে নিই আগে। তো এখানে আলফা কার্বন, এটা আলফা কার্বন, এখানেও তিনটে আলফা কার্বন। তো এখানে এই দুটো কার্বন তো সেম, দুটোতেই সেম। এই কার্বনটাতে কি কোনো হাইড্রোজেন বা ডিউটেরিয়াম আছে? হাইড্রোজেন তো আছে। আছে? CH3 তো আছে। এই কার্বনটাতে তো কিছু নেই, এই কার্বনটার সাথে তো আমি না। চারদিকে চারটে বন্ড অলরেডি দেখতে পাচ্ছি, এটার সাথে তাহলে কোনো হাইড্রোজেন কানেক্টেড নেই। না। তাহলে কি হাইপার কনজুগেশন ডিসাইডিং ফ্যাক্টর হবে নাকি ইন্ডাকটিভ এফেক্ট ডিসাইড? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ ইন্ডাকটিভ হবে। ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট যদি ডিসাইডিং ফ্যাক্টর হয় তাহলে কোনটা বেশি স্টেবল হবে? প্রথমটা। পরেরটা। পরেরটা, কারণ ডিউটেরিয়াম বেশি আছে, ডিউটেরিয়ামে প্লাস আই বেশি হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখানে রিপিট হয়ে গেছে নাকি, বাদ দিয়ে দে। আচ্ছা কার্বোক্যাটায়নের জায়গায় যদি রেডিকাল থাকতো একইভাবে তুই কম্পেয়ার করতি, ঠিক আছে? কার্বোক্যাটায়নের জায়গায় যদি রেডিকাল থাকতো হাইপার কনজুগেশন দিয়ে তুই একইভাবে কম্পেয়ার করতি। লেট আস টক অ্যাবাউট দ্য স্টেবিলিটি অফ অ্যালকিন। অ্যালকিনের স্টেবিলিটি কম্পেয়ার করব। তো সবার আগে তোকে দেখতে হবে রেজোনেন্স, মেসোমারিক এফেক্ট, এই সমস্ত তো এখানে দেখতে পাচ্ছি না আমি। তাহলে আগে হাইপার কনজুগেশন দেখে নি। পড়ে থাকলো কি হাইপার কনজুগেশন, মানে তোকে আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে। এখানে আলফা কত? 0। 0, কারণ কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে ডিরেক্টলি কোনো sp3 কার্বন অ্যাটাচড নেই, তাই তো? এখানে আলফা কত? 3টে। তিনটে, কারণ দিস ইজ দ্য আলফা কার্বন হুইচ ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য কার্বন কার্বন ডাবল বন্ড। সেটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এখানে আলফা কত? 6টা। 6টা। দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, মোট 6টা আলফা হাইড্রোজেন আছে। এখানে আলফা কত? 6টা। এখানেও আলফা 6টা, আলফা কার্বন আলফা কার্বন। আর এখানে, আচ্ছা এটাকে আমি চেঞ্জ 12টা। করে দিই বোঝানোর সুবিধার জন্য। এখানে আমি একটা CH3 এক্সট্রা দিয়ে দিলাম, তাহলে বল। 9টা। তাহলে এখানে 9টা হচ্ছে, আর এখানে 12টা। তাহলে স্টেবিলিটি অর্ডার পেয়ে গেছিস, এখানে আলফা হাইড্রোজেন বেশি তার স্টেবিলিটি বেশি, রাইট? হ্যাঁ। চলো, আচ্ছা এখানে ভালো করে দেখ, দুটো। এখানে আলফা, এটা বিউটিন দুটো। সিরিজ, বিউটিন সিরিজ, দিস ইজ ইম্পর্টেন্ট। প্রথম ভালো করে দেখ, এটা বিউট 1 ইন, এটা বিউট 2 ইন, আর এটা হচ্ছে আইসোবিউটিন। আইসোবিউটিন IUPAC নেমিং না, বাট বিউটিন সিরিজের মধ্যে আমি ধরতে পারি, ঠিক আছে? তো তো এখানে বিউটিনে আলফা কত? দুটো। আলফা এখানে দুটো, দিস ইজ দ্য আলফা কার্বন, দুটো আলফা হাইড্রোজেন আছে, এটা বিউট 1 ইন। আচ্ছা এখানে আলফা কত? 6টা। 6টা, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, তাহলে 6। আর এখানে কটা? 6টা। এখানেও 6টা। আমার একটা জিনিস বলতো, এই বিউটুইন অ্যান্ড আইসোবিউটিন, এরা স্ট্রাকচারাল মানে গঠনগত সমাবয়বতা আছে নাকি জ্যামিতিক সমাবয়বতা আছে? স্টিরিও আইসোমার্স। স্ট্রাকচার। পজিশন। এই দুটো, রাইট? পজিশনাল আইসোমার। ওকে, পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার বললে ভুল হবে, চেন আইসোমার। পজিশনাল আইসোমারের ক্ষেত্রে প্যারেন্ট চেনে নাম্বার অফ কার্বন চেঞ্জ হয় না, শুধু ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হতো, যেটা এখানে হয়েছে বিউট 1 ইন আর বিউট 2
কিন্তু এখানে এটা বেসিক্যালি চেন আইসোমার, ঠিক আছে? কারণ প্যারেন্ট চেনে কার্বন কমে গেছে, এখানে এখানে 3টে কার্বন আছে চেনে, এখানে টোটাল 4টে কার্বন আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমি বিউট টুইন আর আইসোবিউটিনের স্টেবিলিটি কি করে কম্পেয়ার করব? ঠিক আছে, বিউট ওয়ান ইন লেস স্টেবল, ফাইন। তো বিউট টুইন আর আইসোবিউটিন, দে আর স্ট্রাকচারাল আইসোমার্স, গঠনগত সমবায়তা। তাহলে আমরা কি করব? আমরা দেখবো হাইপার কনজুগেশন হলে কি হয়। তাহলে এটা একটা আলফা সিএইচ বন্ড, এই বন্ডটাকে ভাঙবো। তাহলে আলফা সিএইচ বন্ড ভেঙে কি হয়, পাশের কার্বনটায় দিয়ে দেয়, পাই বন্ড বানায়, আর এটা এখানে যায়, রাইট? আর এখানে যদি দেখাই, এখানে একটা আলফা সিএইচ বন্ডকে দেখালাম, এটা পাশের কার্বনে পাই বন্ড বানাবে, আর এটা ভেঙে এখানে যাবে। তাহলে দেখ, এখানে হাইপার কনজুগেশনের জন্য কি আসছে, এখানে একটা মাইনাস আসবে, তাই তো? আর এখানে হাইপার কনজুগেশনের জন্য এটা একটা মাইনাস আসবে, বুঝতে পারছি? হ্যাঁ। তো বলতে পারবি কোন কার্বন আয়নটা বেশি স্টেবল হচ্ছে? আলফা হাইড্রোজেন তো দুটোতেই সেম, তো আমি সেটা দিয়ে পার্থক্য করতে পারছি না। কিন্তু আমি যদি বলি হাইপার কনজুগেশনের জন্য যে স্ট্রাকচার জেনারেট হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারের মতো, সেখানে আমি কার্বন আয়ন পাচ্ছি। সো ক্যান ইউ টেল মি কোন কার্বন আয়নটা বেশি স্টেবল এখানে? এখানে যদি দেখি, যেটা 2 ডিগ্রি কার্বন আয়ন হচ্ছে, এর একদিকে উপরেরটা। এটা 2 ডিগ্রি, whereas this is 1 degree carbon ion. Which one is more stable? 2 ডিগ্রি। নিচেরটা, সরি। নিচেরটা। কার্বন আয়নের স্টেবিলিটি একদম হচ্ছে শুধু। 0 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয়। কার্বোক্যাটায়ন আর রেডিক্যালের উল্টো, তাই তো? শ্রেয়া, তোর ভয়েস আসছে না, মনে Yes, হচ্ছে sir. অনেক দূর থেকে কেউ কথা বলছে। তাহলে এখানে কার্বন আয়নের স্টেবিলিটি যদি দেখিস, তাহলে এটা বেশি স্টেবল। তাহলে হাইপার কনজুগেশনের জন্য এখানে বেশি স্টেবল কার্বন আয়ন পাচ্ছি, বা বেশি স্টেবল হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমি কি বলবো, আইসোবিউটিন ইজ মোর স্টেবল দ্যান বিউট টুইন। ইজ ইট ক্লিয়ার? যা বিউট টুইনে ভ্যারিয়েশন থাকতে পারে। তাহলে আমরা কি পেলাম এখানে? স্যার বলছিলাম আজকে কত অবধি ক্লাস হবে? বেশি বাকি নেই, আর আধা ঘন্টা হয়তো। হ্যাঁ স্যার। তাই এখানে দেখ, তাহলে তাহলে তুই কি পেলি? আইসোবিউটিন সব থেকে বেশি স্টেবল 1, তারপর বিউট টুইন, তারপরে 3। কারণটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার এখানে আমি যদি তোকে একটু ছোট্ট করে ভ্যারিয়েশন দিই, যে বিউট টুইনের মধ্যে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে সিস বিউট টুইন, আর একটা ট্রান্স বিউট টুইন। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল বলতে পারবি? ট্রান্সটা বেশি স্টেবল। কেন, এখানে কারণটা কি? আচ্ছা, এই দুটো হ্যাঁ স্যার, গঠনগত সমবায়বতা না জ্যামিতিক সমবায়বতা? জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল। রাইট, জিওমেট্রিক্যাল, বা আরো স্পেসিফিক্যালি এই দুটো স্টিরিও আইসোমার্স জিওমেট্রিক হয়। তো এখানে যেটা ডিপেন্ড করে, এই CH3 আর এই CH3, এই দুটো বেশি কাছাকাছি আছে। তাহলে স্টেরিক রিপালশন, তোদের কি বাংলাটাও এই স্টেরিক রিপালশন, এই টার্মটা জানিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্টেরিক রিপালশন সিসে বেশি হয়। স্টেরিক কথাটা কখন আসে, যখন ত্রিমাত্রিক স্পেসে বা ত্রিমাত্রিক আহ, মানে 3D স্পেসে যখন একটা মলিকুলের গ্রুপস গুলো কাছাকাছি চলে আসে, তখন ওদের মধ্যে যে রিপালশন কাজ করে, তখন স্টেরিক কথাটা আসে। মানে ত্রিমাত্রিক পরিবেশে যখন ডিফারেন্ট অ্যাটমস বা গ্রুপস যখন কাছাকাছি চলে আসে, তখন এই টার্মটা আমরা ইউজ করি, স্টেরিক রিপালশন। তাহলে এখানে দুটো মিথাইল কাছাকাছি আছে, স্টেরিক রিপালশন এখানে বেশি। এখানে একদম অপোজিট সাইডে আছে, তাহলে এখানে স্টেরিক রিপালশন কম, তাই তো? তাহলে রিপালশন মানে স্টেবিলিটি কমে যাবে। তাহলে সেই হিসাবে দেখলে ট্রান্স ইজ মোর স্টেবল দ্যান সিস, রাইট? তাহলে বিউট টুইনের ক্ষেত্রে ট্রান্স গ্রেটার দ্যান সিস স্টেবিলিটি হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা বল, স্টেবিলিটি অর্ডার কি হবে? এখানে আলফা কত?
6 ভুল। এটা আলফা 12 কার্বন, 12 10টা এটাই 10টা 10টা। এটা আলফা, এটাও আলফা, এখানে তিনটে তিনটে করে আছে, এখানে দুটো দুটো করে আছে, তাহলে এখানে আলফা 10। ঠিক আছে, এখানে আলফা কত? 7টা 7টা। দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, 7। আর এখানে এই দুটো আছে, দুটো দুটো করে 4টে। 4টে। তাহলে স্টেবিলিটি অর্ডার পেয়ে গেলি। আচ্ছা, এবার বলতো টলুইন সিস্টেমে, টলুইন আমরা যেমন নর্মালি কি জানি, একটা অ্যালকিনের ক্ষেত্রে হাইপার কনজুগেশন কাজ করে, সিমিলারলি টলুইনেও হাইপার কনজুগেশন কাজ করে। টলুইন সিস্টেম মানে যখন ফিনাইল রিং এর সঙ্গে sp3 কার্বন থাকে, তাই তো? এটা জিনিস ভালো করে দেখ, ধর আমি এটাকে CH2H করলাম, তো এখানে ডাবল বন্ডের সাথে দেখতে পাচ্ছিস sp3 আলফা CH বন্ড আছে, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? হ্যাঁ তাহলে স্যার। এই আলফা CH বন্ডটা ভেঙে এখানে দেবে, এই পাই বন্ডটা ভেঙে এখানে আসবে, তাহলে এখানে মাইনাস আসবে। এবার এই মাইনাসটা রেজোন্যান্সের মাধ্যমে কোথায় আসবে? এখানে আসবে আর এখানে আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই কি বুঝতে পারছিস যে মেসোমারিক এফেক্টের মতো প্লাস এইচও এফেক্টিভ ফ্রম অর্থো অ্যান্ড প্যারা পজিশন, এটাও একই রকম ভাবে কাজ করে ফিনাইল রিং এ। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি বলি এই তিনটে স্টেবিলিটি অর্ডার বার করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য স্টেবিলিটি অর্ডার। তাহলে সিম্পল লজিক, রেজোনেন্স তো সবকটাতেই একই, এবার যেখানে যত বেশি হাইপার কনজুগেশন আছে সেটা তত বেশি স্টেবল, মানে ইউ হ্যাভ টু কাউন্ট দ্য আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কত আছে? এটা আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন কটা আছে? স্যার 6টা। 6টা কি হয়? এখানে তিনটে হাইড্রোজেন দেখতে পাচ্ছি, তুই 6টা কোথা থেকে পেলি? CH3 তো। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন অ্যাটাচ আছে? তিনটে অ্যাটাচ আছে না, তো আলফা হাইড্রোজেন তো 3 হলো। হ্যাঁ। এখানে কটা আছে আলফা হাইড্রোজেন? 3টে। 3টে। দুটো আছে, দিস ইজ আলফা কার্বন, যেটা ডিরেক্টলি ডাবল বন্ডের সাথে বা ফিনাইল রিং এর সঙ্গে অ্যাটাচড আছে, দিস ইজ আলফা কার্বন। তাহলে এখানে স্যার কটা এই হাইড্রোজেন দিকে আছে? হবে না? হ্যাঁ, নিচের গুলো হবে না? নিচে আলফা। কোনগুলো? এগুলো তো sp2 কার্বন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিস আর sp2 কার্বনস। আর এখানে আলফা কত? একটা একটা। একটা। দিস ইজ দ্য আলফা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, সো দিস ইজ দ্য স্টেবিলিটি অর্ডার। কারেক্ট? এবার বল স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বলতে হবে। তাহলে এখানে কি আছে? ফিনাইল রিং এর রেজোনেন্স তো এমনিই পাচ্ছে, ওটাকে আমার কম্পেয়ার করার দরকার নেই। এখানে এটার কি কাজ করবে আলাদা? ফার্স্ট এডটা বেশি হবে। এটাতে কি কাজ করছে বলতে পারি? প্লাস এইচ কাজ করবে, হাইপার হ্যাঁ প্লাস এই। কনজুগেশন কাজ করবে, প্যারা পজিশন থেকে এখানে পৌঁছাবে, হ্যাঁ প্যারা স্যার পজিশন পৌঁছে পৌঁছাবে, হাইপার কনজুগেশন। আর এখানে কি পৌঁছাবে? এখানে কি প্লাস এইচ না না এফেক্টিভ হবে? হবে না। তাহলে কি কাজ করবে? শুধু প্লাস এই, প্লাস আই। তাহলে কোনটা বেশি ইলেকট্রন রিলিজিং, প্লাস এইচ না প্লাস আই? হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রন রিলিজিং, প্লাস এইচ অর প্লাস আই? তাড়াতাড়ি বল। +H। প্লাস এইচ, সো দিস শুড বি মোর স্টেবল। এটা বল। এখানে কি হবে? এটা সেকেন্ডেরটা হবে। সেকেন্ডেরটা কেন হবে? এখানে কি প্লাস এইচ কাজ করছে? প্লাস এইচ কি হ্যাঁ। এখানে কাজ করবে? করছে, প্যারা পজিশন থেকে এফেক্টিভ হবে। এখানেও প্লাস এইচ আছে, শুধু আলফা হাইড্রোজেনের জায়গায় আলফা ডিউটেরিয়াম আছে। এবার বল, হুম। আলফা হাইড্রোজেন থাকলে হাইপার কনজুগেশন বেশি হয় না আলফা ডিউটেরিয়াম থাকলে? CH3। আলফা হাইড্রোজেনের জায়গায় আলফা ডিউটেরিয়াম এসছে, তো কে থাকলে হাইপার কনজুগেশন বেশি হবে, আলফা হাইড্রোজেন আর আলফা ডিউটেরিয়াম? ডিউটেরিয়াম। হাইড্রোজেন হাইড্রোজেন। শ্রেয়া, এটা গোলমাল একটু হচ্ছে। আগেই তো বললি যে আলফা সিএইচ বন্ড তাড়াতাড়ি ভেঙে যায়, তাড়াতাড়ি ইলেকট্রন হ্যাঁ। দিয়ে দেয়, তাহলে হুম। আলফা হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেশন বেশি হবে। কি কারটায় আওয়াজ হচ্ছে ফোনে? ঠিক আছে, পরেরটা কে বলবি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায়
স্ট্রাকচার কোথায় চেঞ্জ হচ্ছে? আলফা কার্বনে, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন। সবাই কি করে? আগে ইন্ডাকটিভ এফেক্ট দেখে, এখানে বাবা বড় গ্রুপ আছে তাহলে প্লাস আই বেশি হবে। না, ইন্ডাকটিভ এফেক্ট ইজ দ্য উইকেস্ট এফেক্ট, সবার শেষে দেখবো। তাহলে এখানে আলফা কত? কটা আলফা হাইড্রোজেন আছে? তিনটে। CH3 তো তিনটে দেখতেই আছে। পাচ্ছিস। এখানে কটা আছে? হ্যাঁ দুটো। একটা দুটো। এখানে একটা এটা। একটা। একটা একটা। তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে? দেবপ্রতাপ, আজকে কি প্রবলেমস হচ্ছে নাকি হচ্ছে না? স্যারও নেই। ও চলেও গেছে। আচ্ছা, আজকে তাহলে এই অবধি থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব, কম্পেয়ার বন্ড লেন্থ থেকে স্টার্ট করব। আর তোদের ওয়ান শট ওটা দেখতে হবে কবে এরকম টানা ঘন্টা পাওয়া যায়, 4-5 ঘন্টা, সেদিনকে করবো। ঠিক আছে, লেট আস ফিনিশ ইট হিয়ার। ঠিক আছে।